হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের গল্প কাবিদুলদা, পর্ব ৭। তোমরা যারা যারা এই গল্পের আগের পর্বগুলো এখনো শোনোনি, আশা করব তোমরা আগে এই গল্পটির আগের পর্বগুলো শুনে নেবে। আর হ্যাঁ, গল্পটি শুরু করার আগে তোমরা যদি বাংলা স্টোরি চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও, যাতে করে আমাদের চ্যানেলে দেওয়া প্রত্যেকটি গল্প তোমরা সাথে সাথে শুনতে পারো। ষষ্ঠ পর্বের পর ঘরে ঢুকে জুতা খুললাম। মাসিমা মানে কাবিদুলদার মা সামনে দাঁড়িয়ে। বয়স খুব বেশি নয়, ওই আমার মায়ের বয়সী, কিন্তু মায়ের বয়সের তুলনায় শরীরের অবস্থা মন্দ। আমি এগিয়ে প্রণাম করলাম। উনি হালকা হাঁপাতে হাঁপাতে ঈষৎ হেসে বললেন, এসো এসো, কাবিদুলদা কাল বলেছিল তোমার চেন চুরির ব্যাপারে। তোমার বড় ক্ষতি হয়ে গেল বাবা, আজকে দিনে সোনা চুরি। আমি কাবিদুলদাকে বকলাম কাল, ওর আর একটু চেষ্টা করা উচিত ছিল, ওই একটু দৌড়ে গেছে শুধু, বলে কাবিদুলদার দিকে একটু আশাহতভাবে তাকালেন। না না মাসিমা, কাবিদুলদা চেষ্টা করেছে, রাত্রে ওরও মাঝ রাস্তায়, আর এর বেশি কিছু করার ছিল না। রাত্রে ওরও মাঝ রাস্তায়, আর এর চেয়ে বেশি কিছু করা ছিল না। ওই বলল কিভাবে ডায়েরি করতে হবে, আমার মাথায় না হলে কিছুই আসতো না এসব। হ্যাঁ, ও তো হরদম থানায় যায়, কত লোকের যে কত কাজ উতরে দিয়েছে। থানায় বড়বাবু ওকে ভালোবাসেন খুব, সব আল্লাহর দয়া। ছিল বলতে শুধু এই জমিটুকু, না হলে ওর আব্বা যাবার পর, বলে শাড়ির আঁচল সামনে এনে নাকের কাছে ধরলেন। গলা ধরে গেছে ওনার। চোখ মুছতে মুছতে উনি টিভির পাশে রাখা একটা প্লাস্টিকের টুলে বসে পড়লেন। মা, ছাড়ো এখন এসব, ও আগে বসুক। কোথায় বা বসাবো, সোফা কই, বলে কাবিদুলদা আমার দিকে চেয়ে একটা দুষ্ট হাসি হাসলো। আমিও ওর দিকে একটা বিষ দৃষ্টি দিয়ে ঘরের মধ্যে রাখা একটা হাতলওয়ালা প্লাস্টিকের চেয়ারে বসলাম। একটাই ঘর, কিন্তু বেশ বড়। সিমেন্টের লাল মেঝে, হালকা হলুদ রঙের চুনকাম করা দেওয়াল, রান্নাঘর বাথরুম সবই বাইরে, সেগুলো টিনের চালা দেওয়া। একটা ঘরের মধ্যে সব হলেও বেশ গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু। বিছানার চাদর সাদা আর গাঢ় নীল, খুব সুন্দর দেখতে। ঘরের দুদিকে দুটো সিলিং ফ্যান, যেন সদ্য কিনে লাগানো, এতই পরিষ্কার। মনে মনে ভাবলাম, ছেলের সৌন্দর্যবোধ যথেষ্ট। এত কি দেখছো, বেশি কিছু দেখার মতো জিনিস নেই। কাবিদুলদা দেওয়ালের গায়ে লাগানো আলনা থেকে একটা হাফ প্যান্ট আর একটা গোলগলা স্লিপলেস টি শার্ট হাতে নিয়ে বলল, দেখতে হলে দেখার জিনিসেরও আগে দেখার চোখ লাগে। বিছানার চাদরটা কি সুন্দর, ওটাই 2 মিনিট ধরে দেখা যায়। কথার ভাত চাচ একেবারে। এই একটা জিনিস খুব ভালো করে শিখেছ। এদিকে কোনোভাবে বাইরে কোনো বিপদে আটকে গেলে ম্যাগি না পেয়ে শুকিয়ে থাকবে, বলে কাবিদুলদা ওপাশে দড়িতে টাঙানো একটা গামছা পরে নিজের প্যান্ট জামা ছাড়তে লাগলো। তুমি রান্না জানো না বাবা? কাবিদুল সব রান্না পারে, ওই রান্না আর বাগান করাও ওর শখ। বেশি বন্ধু বান্ধবের ঝোঁক নেই জানো তো। আজকের মাংস ওই রান্না করেছে, বাকি সব আমি যা পেরেছি করেছি। এই দেখো, এত কথা বলছি তোমার নামটাই জানা হয়নি। কাবিদুল কাল একবার বলল যেন, কি নাম তোমার বাবা? আমার কানে কিছু ঢুকছে না এখন। আমি হা করে কাবিদুলদার পোশাক পাল্টানো দেখছি। জামা আর ভেতরে স্যান্ডো গেঞ্জি খুলতেই বেরিয়ে এলো কাবিদুলদার পেটানো যৌন আবেদনে ভরা শরীরটা। উফ, নাভিটা কি সুন্দর। গোটা গা শেভ করা হয় নিয়মিত, হালকা হালকা গায়ের লোম উঠেছে। জিন্সটা নাভির অনেক নিচে, বোঝা যাচ্ছে বাড়ার বেদিও কামানো। সে অবশ্য বিশেষ ব্যাপার না, যারাই পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে সজাগ তারাই শরীরে প্রাইভেট পার্ট শেভ করতে পছন্দ করে। জিন্সের উপর গামছা জড়িয়ে প্যান্টটা নামিয়ে দিল কাবিদুলদা। ইস, যদি এখন শালার গামছাটা না থাকতো। ধ্যাত। তারপর গামছার তলা দিয়ে নেমে এলো জাঙ্গিয়াটাও। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। লাল রঙের ইলাস্টিক দেওয়া কালো রঙের ব্রিফ। ইস, যদি একবার শুকতে পেতাম। কাবিদুলদা এবার টি শার্টটা হাতে ঢুকিয়ে 2 হাত তুলে টি শার্টটা পরার সময় লক্ষ্য করলাম, যেটা আগে লক্ষ্য করা হয়নি,
যে ওর বগল চুলে ভর্তি, একেবারে শেপ না করা বগল। এ আবার কি? গোটাগা এমনকি পা পর্যন্ত শেপ করা, যার তার বগল কামানো নয়। পিপাসু চোখে যেন গিলছি ওই ঘামে লেপ্টে থাকা বগলের চুলগুলোকে। কি মারাত্মক লাগছে! উফ, যদি নিজের মুখটা ঘষতে পারতাম। এই ধ্যাত, কিসব ভাবছি। শুভ, কাবিদুলদা একজন ভালো মানুষ, একটু বেশি ভালো। তার বেশি ভাবিস না। ও সোজাসুজি কিছু বললে তারপর ভাববি। এই শুভ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? কার বিয়ে? মা তোমার নাম জিজ্ঞেস করলো এ নিয়ে 3 বার। কি ভাবছ এভাবে আমার দিকে তাকিয়ে? আমি লজ্জায় যেন মাটিতে মিশে গেলাম। মাসিমার দিকে তাকিয়ে ঘটনাটা ম্যানেজ দিতে বললাম, আসলে মা আর বাবা ওই আমার দিদাকে দেখতে গেছে। দিদা অসুস্থ, এজন্য একটু বেখেয়াল হয়ে পড়ছি মাঝে মাঝে। কথাটা বলে কাবিদুলদার দিকে তাকালাম। ও একটা সন্দেহের চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে রইল। ও বাবা, তাই নাকি? আল্লাহ তোমার দিদাকে সুস্থ করে দিক বাবা। সত্যি তো, নানি কত ভালোবাসার মানুষ। কাবিদুলের বোন, আমার মেয়েটার তো এই ছোট্ট বাচ্চা, এই 6 মাসের। ছেড়ে থাকতে আমার কি কষ্ট বাবা। আচ্ছা সেসব থাক, এসো তোমরা খেয়ে নাও, বেলা হচ্ছে বলে আমার সামনে টোল ছেড়ে উঠে পড়লেন কাবিদুলদার মা। কাবিদুলদা, আমি একটু আসছি বলে ঘর থেকে বেরিয়ে গেল। মাসিমা, এই কোথায় যাচ্ছিস? তাড়াতাড়ি আয়, খাবার বাড়ছি বলে চেঁচিয়ে উঠলেন। আসছি এখনই, তুমি ভাত বাড়ো। কাবিদুলদার উত্তর। গায়ে চটি গলিয়ে হেঁটে হেঁটেই চলে গেল। আমি চেয়ার থেকে উঠে গিয়ে মাসিমার হাতে হাত লাগালাম। উনি বাধা দিতে গেলেন প্রথমে। আমি শুনলাম না। ওনার শরীরের যা অবস্থা, এখন ওনার শুয়ে বসে থাকলে ভালো হয়। সেখান থেকে এত কাজ করছেন, এভাবে বসে থেকে ওনাকে কাজ করতে দেখা অসম্ভব। এসব বাবা মায়ের শিক্ষে গো বাবা। বাবা মা নেক মানুষ, তাই ছেলে এমন। আজকালকার মেয়েগুলোর মধ্যেও সেবা করার মন নেই গো বাবা। আমি কোনো উত্তর না দিয়ে মৃদু হেসে খাবার দেবার মেঝেতে যেখানে খাওয়া হবে সেখানে রাখলাম। আসন পাতলাম। 3টি আসন পাততে মাসিমা জিজ্ঞেস করলেন, 3টি কেন পাতলে বাবা? আমি এখন খাবো না, তোমরা খেয়ে নাও। আমি তারপর কাবিদুলদার পাতেই বসে যাব। আমি সে আবদার শুনলাম না। বললাম, না, এই কথাটা আমি কিন্তু শুনবো না মাসিমা। আপনার বয়স হয়েছে, আপনার বরং সবার আগে খেয়ে বিশ্রাম করার কথা। তা তো হচ্ছেই না, তার উপর আপনি বলছেন আপনি আমাদের পরে খাবেন। কত দেরি হবে ভাবুন। এই বয়সে অত অবেলায় খেলে হজমে সমস্যা হয়। এই বয়সে অত অবেলায় খেলে হজমে সমস্যা হয়, সেখান থেকে শরীর খারাপ করে। তাই আপনি আমাদের সাথেই বসে পড়ুন। কাবিদুল ঠিকই বলেছে বাবা, তোমার সাথে কথায় পারা যাবে না, কাপা কাপা গলায় মাসিমা বললেন। তারপর চোখ মুছে, উফ, এই ছেলেটা দুপুরবেলায় কোথায় গেল? আমি যে আর পারি না। বিয়ে দিলে তবে জব্দ হবে, তখন দেখব কি করে এমন টই টই করে বাইরে ঘুরে। ধাক্কাটা কোথায় গিয়ে লাগলো বলতে পারি না, কিন্তু আমার মাথাটা একবার যেন ঘুরে গেল কথাটা শুনে। মেঝেতে একটা হাত ঠেকিয়ে নিজেকে স্থির রেখে মাথা নিচু করে বললাম, হ্যাঁ হ্যাঁ, দিন বিয়ে। বিয়ে হলে শুধরে যাবে। সবাই যায়। আরে সে কি, আমি চেষ্টা করছি না ভাবছ? আরে সে কি, আমি চেষ্টা করছি না ভাবছ? কিন্তু তেমন মনের মতো কাউকে পেলে তবে তো। আমার ছেলেটা আবার আর 5টার মতো না। আমার ছেলেটা আবার আর 5টার মতো তো না। অবসর সময়ে বসে বসে আকাশের দিকে তাকিয়ে ভাবে, বাগান করে, রান্না করে, আর কাজের সময় শুধু কাজ। ওর মনের মতো মেয়ে পাওয়াও মুশকিল। দেখি আল্লাহ কবে কি যোগাযোগ করেন। বলতে বলতে থালায় ভাত বাড়তে লাগলেন উনি। কি যোগাযোগের কথা হচ্ছে? পেছন থেকে কাবিদুলদার প্রশ্ন। হাতে দইয়ের হাঁড়ি। ও, দই আনতে গেছিলি? চমকে উঠে মাসিমা বললেন, খুব ভালো করেছিস, আমার মাথায় ছিলই না। বয়স হবার এই জ্বালা। এই দেখ না, ও আমায় জোর করে খেতে বসালো। বলে আমি অবলায় খেলে হজম হয় না, শরীর খারাপ করে। আমার কোনো কথা মোটেও শুনল না। আমি ওর কথার সাথে পারলাম না, বসেই পড়লাম। বেশ করেছ। আমি এতদিন বলে বলে গলা শুকনো করে ফেললাম, এখন নাও, খাও আমাদের সাথে। শুভকে আমি এরপর থেকে রোজই আনছি, দাঁড়াও। কাবিদুলদার গলায় প্রসন্নতার ভাব স্পষ্ট। আমি মুখ তুলে তাকালাম কাবিদুলদার দিকে। ওর প্রসন্ন হাসি মুখে নিমিষেই ফ্যাকাশে হয়ে গেল আমার মুখ দেখে, কিন্তু কিছু বলল না। ও কিছুটা অবাক,
চেয়ে আছে আমার দিকে। আরে বস বস, কত দেরি করবি আর? কাবিদুলদা বসে পড়ল, চোখে মুখে অস্বস্তির ছাপ। আমিও চোখ সরিয়ে নিজের ভাতের থালার দিকে তাকালাম। মাসিমা এবার হেসে বললেন, ওই তোর বিয়ে নিয়ে আমরা আলোচনা করছিলাম, তোর তো নিজের কোনো চার নেই। কাবিদুলদার সঙ্গে সঙ্গে আমার দিকে তাকালো। বুঝতে পারলাম। আমি এক মনে মাথা নামিয়ে ভাতের দলায় দুটো ভাত নিয়ে নাড়ছি তখন। বন্ধুরা, শুনছিলে কাবিদুলদা পর্ব 7। আজকের পর্বটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবে। শীঘ্রই ফিরছি গল্পটি পরবর্তী পর্ব নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো আর বাংলা স্টোরি সাথে থেকো। বাই।